নমস্কার। আজকে আমরা আরেকটি চ্যাপ্টার শুরু করব, সেটি হচ্ছে যে জীববৈচিত্র্য, পরিবেশের সংকট ও বিপন্ন প্রাণীর সংরক্ষণ। এই চ্যাপ্টারটা আজকে শুরু করব। আমরা ক্লাস 7-এ জীববৈচিত্র্য সম্পর্কে একটুখানি পড়েছি। জীববৈচিত্র্য কী, জীববৈচিত্র্যের গুরুত্ব, কেন জীববৈচিত্র্য কমে যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। আজকে যে পার্টটা পড়ব, এই চ্যাপ্টারের অন্তর্গত যে অংশটা আজকে আলোচনা করব প্রধানত হচ্ছে বন। প্রথমে জানতে হবে যে বন কি। বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সৃষ্টি হওয়া উদ্ভিদ সমষ্টিকে বলা হচ্ছে বন। দেখা যায় যে পৃথিবীর প্রায় স্থলভাগের 1/3 হচ্ছে এই ঘন অরণ্যে বা বনে ঢাকা। ভারতবর্ষের স্থলভাগের 21% অঞ্চলই হচ্ছে, 21% অংশই হচ্ছে এই উদ্ভিদ বা বন বা অরণ্য। কিন্তু পৃথিবীর বনভূমির এই যে এত বিশাল যে এলাকা, এত বিশাল যে অঞ্চল জুড়ে যে থাকা ঘন অরণ্য, আজকে আমাদেরই বিভিন্ন প্রয়োজনে বা আমাদেরই বিভিন্ন কাজের দ্বারা এই বন বা উদ্ভিদের পরিমাণ আশঙ্কাজনকভাবে কমতে আরম্ভ করেছে। তো বন বাঁচানোর জন্য মানুষের মধ্যে, জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াবার জন্য, উদ্ভিদ সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য সম্মিলিত জাতিপুঞ্জ 2011 সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছে, যাতে করে মানুষের মধ্যে এই উদ্ভিদ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি পায়। তো কেন এত বন নিয়ে আলোচনা, অরণ্য নিয়ে আলোচনা, কিসের জন্য, বনের কি গুরুত্ব, এটা তো আমরা পড়েইছি, তবু এখানে আরেকটু আছে, পড়তে হবে আমাদের, যে বন থেকে আমরা কি কি পাই, মানুষেরা কি কি পাই না। বন আমাদের আবহাওয়া নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যেরকম আবহাওয়ার মধ্যে যেরকম ধরো বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে, জলীয় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বজায় রাখতে সাহায্য করে। কেন কি আমরা জানি যে গাছ কি করে না, বাষ্পমোচন করে, তার দেহের প্রয়োজনের অতিরিক্ত জল বাষ্পাকারে বায়ুমণ্ডলে নির্গত করে দেয়। তার ফলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বজায় থাকে এবং জলীয় বাষ্প থেকেই আস্তে আস্তে কি হয় না, বড় বড় জলকণা অর্থাৎ বৃষ্টির আবির্ভাব, অর্থাৎ জলচক্র নিয়ন্ত্রণ হয় এই উদ্ভিদের হাত ধরেই। নেক্সট হচ্ছে এই যে বন্য জীবজন্তুর আশ্রয়স্থল কোথায়, সেই ঘন অরণ্য বা উদ্ভিদকে কেন্দ্র করে। এছাড়া উদ্ভিদ কি করে, বন্যা নিয়ন্ত্রণ করে, মাটির ক্ষয় নিবারণ করে, কারণ উদ্ভিদের যে বড় যে শক্ত যে শিকড় আছে, যেটা কিনা মাটির বিস্তীর্ণ ফাঁক দিয়ে মাটির গভীরে চলে যায়, যাতে করে মাটিকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। এছাড়া আমাদের বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র, চেয়ার, টেবিল, খাট, বিভিন্ন পোশাক আশাকেও কিন্তু এই উদ্ভিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া ভৌম জলস্তর নিয়ন্ত্রণ, যেরকম ভৌম জলস্তর বলতে মাটির নিচের যে জলস্তর, সেই জলস্তরকে নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে উদ্ভিদ। এছাড়া জ্বালানির উৎস রূপে সাহায্য করে। এছাড়া অর্থনৈতিক মানে উপার্জনের ক্ষেত্রেও, যেরকম বনের শাল, পাতা, থালা, প্লেট, ঠোঙা ইত্যাদি বানানো হয়, যেটা কিনা অনেক মানুষের জীবিকাও নির্বাহ হয়ে থাকে। এছাড়া বিভিন্ন রোগের ঔষধ, মারণ রোগের ঔষধ হিসেবে আমরা জানি যে সর্পগন্ধা গাছের থেকে রেসারপিন তৈরি হয়, যেটা কিনা উচ্চ রক্তচাপ কমানোর ঔষধ হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া সিংকোনা গাছ থেকে ম্যালেরিয়ার ঔষধ কুইনাইন প্রস্তুত হয়। এছাড়া নয়নতারা থেকে যে ভিনক্রিস্টিন, ভিনব্লাস্টিন, দুটো আমরা পড়বো যে উপক্ষার রয়েছে, এগুলো ক্যান্সার, টিউমার ইত্যাদি সারাতে সাহায্য করে। এরকম বিভিন্ন, এছাড়া আমাদের যে মেডিসিনাল প্ল্যান্ট ঘরেই থাকে, যেরকম ধরো তুলসী, বাসক, নিম, এগুলো সমস্ত মানে এর বলে শেষ করা যাবে না যে বনের বা অরণ্যের বা উদ্ভিদের আমাদের জীবনে কি গুরুত্ব রয়েছে। এবারে বলছে যে এই যে বনের যে উদ্ভিদ, তাতে দেখা যাচ্ছে 5000-এরও বেশি বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এছাড়া খাদ্যদ্রব্য তো রয়েছে, ফল মূল, বিভিন্ন শস্য, সবজি, এগুলো তো রয়েইছে। এবারে বলছে যে বৃক্ষ জাতীয় গাছ
দেখা যায় যে যদি 50 বছর একটা পরিণত বৃক্ষ জাতীয় গাছ বেঁচে থাকে, তাহলে সে যতদিন বেঁচে থাকছে তার মধ্যে সে 2700 কেজি অক্সিজেন তার থেকে পাওয়া যায়। তাহলে এই হচ্ছে আমাদের গাছের গুরুত্ব। অক্সিজেন ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, প্রাণীকুল অক্সিজেন ছাড়া বাঁচতে পারবে না। তো এছাড়া এই তোমাদের বইয়েতে দেখবে যে একটা সারণীর মতো করে ছক করে দেওয়া আছে, যে পেন্সিল, খেলার ব্যাট, পোশাক আশাক, ছাউনি, জ্বালানি, এগুলো থেকেও কিন্তু এইগুলো তৈরির ক্ষেত্রেও কিন্তু উদ্ভিদেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবারে আবহাওয়ার বিভিন্ন শর্তের পার্থক্য অনুযায়ী বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বনের অস্তিত্বের প্রমাণ মেলে। কোথাও বন হয়তো চির সবুজ বৃক্ষ দেখা যাচ্ছে, কোথাও বা সূচ্যাকার গাছের বন দেখা যাচ্ছে, কোথাও আবার ম্যানগ্রোভ জাতীয় অরণ্য দেখা যাচ্ছে। তো এইগুলো বিভিন্ন আছে, এবং এই অরণ্যগুলোতে, এই ধরনের উদ্ভিদের অরণ্যগুলোতে কি ধরনের প্রাণী থাকে, কি ধরনের জীব থাকে সেটা জানতে হবে। যেরকম হচ্ছে সূচের মতো পাতাযুক্ত গাছের বন, জেনারেলি পাইন ও এই জাতীয় গাছগুলো থাকবে, তাতে ভালুক, চিতাবাঘ ইত্যাদি প্রাণীরা থাকে। এছাড়া পাতা ঝরা গাছের বন, যেরকম অর্জুন, সেগুন, শাল, আমলকি, তাতে হচ্ছে বাঘ, হাতি, গন্ডার, বাইসন এই ধরনের থাকে। এছাড়া চিরসবুজ গাছের বন রয়েছে, যেরকম আম, বট, জাম। এছাড়া সেখানে বাঘ, হরিণ, ময়ূর, হাতি এই ধরনের জীবজন্তু লক্ষ্য করা যায়। এছাড়া কাঁটাওয়ালা ঝোপঝাড় আছে, মরু অঞ্চলের দিকে যেরকম থাকে বাবলা, ক্যাকটাস, হ্যাঁ এই ধরনের, ফণিমনসা, এখানে ব্ল্যাক, এছাড়া তোমার হচ্ছে চিংকারা, শেয়াল, হ্যাঁ ব্ল্যাক বাক, এইগুলো বিভিন্ন ধরনের দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে ঘাসের বন আছে, যেখানে ছোট ছোট ঘাস, যেরকম বগলা, এমনি ঘাস। তারপরে তোমার সেখানে বিভিন্ন ধরনের প্রাণী থাকে, যেরকম গন্ডার, হরিণ, জেব্রা এইরকম। এছাড়া শ্বাসমূল যুক্ত উদ্ভিদের বন রয়েছে, যেরকম বাদাবন যেটাকে বলা হয়, গরান, গেওয়া, হোগলা ইত্যাদি। তো সেখানে বাঘ, হাতি, গন্ডার, খাঁড়ির কুমির, ভোঁদড় এই ধরনের বিভিন্ন প্রাণী লক্ষ্য করা যায়। তোমাদের বইতে কিছু ছবিও দেওয়া আছে, দেখবে। এবারে নেক্সট কিছু ছবি দেওয়া আছে, আবার দেখবে সিংহ টিঙ্গ ইত্যাদি বিভিন্ন উদ্ভিদের ছবি দেওয়া আছে। সেখান থেকে তারপরে কতগুলো দেখবে প্রাণী উদ্ভিদ মিলে একটা ছক করা আছে। এখানে কি করতে হবে, মেনলি কতগুলো করে খাদ্য শৃঙ্খল তৈরি করতে হবে। তো এমনিতে আমরা জানি যে খাদ্য শৃঙ্খল কাকে বলে। খাদ্য শৃঙ্খল হচ্ছে যে উৎপাদক থেকে ক্রমপর্যায়ে খাদ্য খাদক সম্পর্কিত বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্যে খাদ্য শক্তি প্রবাহের যে একমুখী ধারাবাহিক পদ্ধতি, তাকেই বলা হচ্ছে খাদ্য শৃঙ্খল। এবার তুমি কিভাবে খাদ্য শৃঙ্খল তৈরি করবে, আমি এমনি আমার মতন করে একটা উদাহরণ দিয়ে বলছি, যে যেখানে তোমাকে দেখাতে হবে যে উৎপাদক রয়েছে, অর্থাৎ উদ্ভিদ রয়েছে, তৃণভোজী রয়েছে, মাংসাশী রয়েছে। তাহলে আমি এখানে একে ধরে নিলাম যে উৎপাদক, ঘাস হচ্ছে উৎপাদক। ঘাসকে খাচ্ছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে খাচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাচ্ছে সাপ, সাপকে খাচ্ছে ময়ূর। আচ্ছা, ঘাস ফড়িং তাহলে কি, যদি এখানে ছাগল লিখতাম, যে ঘাসকে খাচ্ছে ছাগল, ছাগলকে খাচ্ছে বাঘ, এটাও একটা হচ্ছে তোমার খাদ্য শৃঙ্খল। তাহলে এটা উৎপাদক, এটা হয়ে গেল তোমার তৃণভোজী হয়ে গেল। আবার এ হয়ে গেল কি না, এই যে সাপ, ময়ূর, এগুলো কি হয়ে গেল, মাংসাশী হয়ে গেল। তো এই রকম ভাবে এইখানে তোমাদেরকে দেখতে হবে যে কিভাবে হচ্ছে, মানে এইগুলো তোমাদেরকে পরপর সাজাতে হবে। তো তাহলে এই হচ্ছে মোটামুটি খাদ্য শৃঙ্খল। এখানে আবার উৎপাদক আছে, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক। আবার সোজাসুজিভাবে আরেকটা যদি করি, ঘাসকে খাচ্ছে ছাগল, ছাগলকে খাচ্ছে বাঘ, ছাগল হচ্ছে তাহলে তৃণভোজী প্রাণী, বাঘ হচ্ছে মাংসাশী প্রাণী। এরকম হচ্ছে খাদ্য শৃঙ্খলের বিভিন্ন তোমাদেরকে বানাতে হবে, করবে তোমরা এগুলো নিজেরা। নেক্সট হচ্ছে আছে যে কিভাবে আদর্শ বনের গঠন কিভাবে হয়, বা আদর্শ বনের গঠন কি। তো একটা আদর্শ বনের গঠন সম্পর্কে আমরা জানব। আদর্শ বন,
তো বড় বৃক্ষ জাতীয় যে গাছগুলো রয়েছে বনে আমরা এই ধরনের বৃক্ষই দেখতে পাই, বেশ বড় বড় গাছ যেগুলো সবগুলো মিলে একটা ঘন অরণ্য তৈরি করে। তো প্রথম যে অরণ্যের যে প্রথম যে একেবারে ওপরের যে স্তরটা তাকে বলা হচ্ছে ক্যানোপি, বনের ছাদ বা ক্যানোপি বলা হয়। তো এই বনের ছাদ বা ক্যানোপি কি না, একেবারে উঁচু যে বনের বৃক্ষগুলো রয়েছে সেগুলো একে একে নিজেদের সাথে মিলে একদম ঘন ছাদের মতো একটা আস্তরণ তৈরি করে দেয়, এবং সেখানের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সূর্যের আলো ওই ছাতার মতো হয়ে থাকে, তো গাছের চূড়াগুলো তো ভেদ করে ঢুকতে পারে না সূর্যের আলো। আবার যখন বৃষ্টি পড়ে এত ঘন অরণ্য আর এত লম্বা বৃক্ষ যে বৃষ্টির ফোঁটা পৌঁছতে পৌঁছতে মানে মাটি পৌঁছতে পৌঁছতে অনেক সময় লেগে যায়। তো এই বনের ছাদ একদম ওপরের স্তরকে বলা হচ্ছে, গাছের মাথাগুলো যখন এক হয়ে একটা স্তর গঠন করে উপরে তাকেই বলা হচ্ছে ছাদ বা ক্যানোপি। এটা খুব ইম্পর্টেন্ট, 2 নম্বরের শর্ট প্রশ্ন থাকে। নেক্সট হচ্ছে কি না, যেহেতু এই গাছের চূড়াগুলো ছাদ গঠন করে তাই প্রথম সূর্যের আলোকও এরাই প্রথম পায়, এবং বনের গভীরে সূর্যের আলোকে ঢুকতেও বাধা প্রদান করে। তো বর্ষাবন যেগুলো আছে, যেগুলো খুব ঘন অরণ্যে ঢাকা, সেই বর্ষাবনে এটি সাধারণত 30 মিটারের বেশি উচ্চতাতেও তৈরি হয়, আবার কোথাও কোথাও 90 মিটার উচ্চতাতেও পৌঁছে যায়, এত লম্বা। তো এখন এখানে একটা কোশ্চেন আছে যে এই স্তর কেন সবচেয়ে বেশি খাদ্য তৈরি করে, এর উত্তরটা তোমাদেরকে করতে হবে। কেন? 1 নম্বর পয়েন্ট হচ্ছে যে সূর্যালোকের মানে খাদ্য তৈরির জন্য মেন ইনগ্রেডিয়েন্টস কি উদ্ভিদের? সূর্যালোক এবং জল। তো সূর্যালোক কি না, প্রথম স্তরটাই সূর্যালোক পাচ্ছে তাই খাবার তৈরি হচ্ছে, আর কি না বর্ষা মানে বৃষ্টির যে জলটা পড়ছে সেটাও এই ক্যানোপি স্তরই প্রথম পাচ্ছে, সেই কারণে কি হচ্ছে যে বেশি পরিমাণে এই স্তর খাদ্য তৈরি করছে, অর্থাৎ সালোক সংশ্লেষ পদ্ধতি এখানেই হচ্ছে। নেক্সট 2 নম্বর হচ্ছে ছাদের নিচের যে স্তর অর্থাৎ ক্যানোপির পরের যে স্তরটা থাকে সেখানে এই পরের যে গাছগুলো থাকে তারা কি চেষ্টা করে, ক্রমশ ওই ক্যানোপি অর্থাৎ ওই ছাদটাকে ছোবার চেষ্টা করে, এবং সেটা নিয়ে হয় এই ক্যানোপির পরের স্তরটা। এক্ষেত্রে কি ক্যানোপিতে যে উচ্চতার যে গাছগুলো থাকে এইখানের গাছগুলো একটু লম্বা অপেক্ষাকৃত ছোট হয়, এবং এখানে বাতাসের বেগ তুলনামূলকভাবে কম থাকে, এবং আলোও পৌঁছয় কম, কেন কি ক্যানোপি আলোটা নিয়ে নেয় বেশিরভাগ। এছাড়া কম উচ্চতার বৃক্ষ গুল্ম এখানে দেখতে পাওয়া যায়, এছাড়া বেশি বয়স্ক গাছ বা চারা গাছের গুল্মের আধিক্য চোখে পড়ে। নেক্সট 3 নম্বর হচ্ছে, তৃতীয় স্তর হচ্ছে কিছু নতুন জন্মানো গাছ নিয়ে তৈরি হয়। এখানে পরিণত গুল্ম থাকে, বিভিন্ন ঝোপওয়ালা গাছ দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে কি ছোট ছোট প্রাণীদের খাদ্য, বাসস্থান এবং আত্মরক্ষার জন্য এই আদর্শ বনের তৃতীয় স্তর হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নেক্সট হচ্ছে বনের মেঝের ঠিক ওপরের স্তর অর্থাৎ চতুর্থ স্তর। এখানে অল্প উচ্চতার যে গাছগুলো থাকে তারা কি ধরনের গাছ, তারা বিরুৎ জাতীয় হতে পারে বা সদ্যজাত চারা গাছ হতে পারে, ফার্ন হতে পারে, ঘাস, বিভিন্ন ধরনের আগাছা ইত্যাদি। এরা কি করে, বনের মেঝেকে চাদরের মতো একটা আস্তরণ দিয়ে ঢেকে রাখে। এখানে কি কি ধরনের প্রাণী থাকে না, ইঁদুর, পোকামাকড়, সাপ, কচ্ছপ, ব্যাঙ এগুলো থাকে, পাখি, ছোট ছোট বিভিন্ন পাখি থাকে। এছাড়া এখানে হরিণেরা থাকে, তাদের বাচ্চাদেরকে আগলে রাখে। আবার শিকারী প্রাণীগুলো শিকারের জন্য এই স্তরেই কিন্তু ওত পেতে শিকারের অপেক্ষা করতে থাকে। তাই বলা হচ্ছে এই বনের চতুর্থ স্তরে কোনো না কোনো ঘটনা সবসময় ঘটেই চলে। নেক্সট 5ম স্তর হচ্ছে বনের গঠনের একেবারে শেষ স্তর, যেটা কিনা বনের মেঝে। তো এটি সাধারণত কি মরা পাতা, পচে যাওয়া উদ্ভিদের অংশ, ফুলের অংশ, পচা ফল, গাছের ছোট ছোট ফুল, খসে যাওয়া ফুল, প্রাণীদের পালক, লোম, মল, পচা গলা কোনো জীবজন্তু প্রাণীর মৃতদেহ, জীবদেহের বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি। যেহেতু এই যে জৈব পদার্থ দিয়ে তৈরি তাই এখানে কি হয় না, মাটির সঙ্গে এইসব পদার্থগুলো মিশে হিউমাস তৈরি করে। এই হিউমাসের কিন্তু একটা গুরুত্ব রয়েছে, যে হিউমাস হচ্ছে বনের উর্বরতাকে রক্ষা করতে, মাটির উর্বরতাকে রক্ষা করতে সাহায্য করে। এই ধরনের পদার্থ বনের গাছের বৃদ্ধির সহায়ক হয়ে থাকে। এখানে কি থাকে, বিভিন্ন ধরনের খনিজ মৌল, অ্যামিনো অ্যাসিড, কেঁচো, আরশোলা, কাঁকড়া বিছে, তেঁতুল বিছে, শামুক সহ বিভিন্ন ধরনের আণুবীক্ষণিক জীব এখানে বসবাস করে। নেক্সট হচ্ছে যে পৃথিবীতে কোথায় কেমন ধরনের বন দেখতে পাওয়া যায়।
তো পৃথিবীর সব জায়গাতে সব সব একই ধরনের বন তো থাকে না, কোথাও বনের পরিমাণ বেশি, কোথাও বনের পরিমাণ কম। তো এমনি আমরা পড়লাম যে স্থলভাগের 1/3 হচ্ছে বনে ঢাকা। এর মধ্যে আবার 95% প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা বন, মানে নিজের থেকেই তৈরি হয়েছে, আর বাকি 5% হচ্ছে যে মানুষ একটা ছোট বন অরণ্য তৈরি করার চেষ্টা করে। তো এইরকম কিছু আছে। এর মধ্যে দক্ষিণ আমেরিকায় বনের পরিমাণ প্রায় 23%, আর ওশিয়ানিয়ায় মাত্র 5%। তো পৃথিবীর যে 10টা দেশ রয়েছে, 10টা দেশে এমন দেশ রয়েছে 10টা যেখানে কোনো বনই নেই। আবার কি অন্যান্য 64টি দেশে বনের পরিমাণ সে দেশগুলোর স্থলভাগের 10%-এরও কম। নেক্সট হচ্ছে আমাজনের বর্ষা বনের একটা টুকরো কথা দেওয়া আছে, পড়বে যে আমাজনের বর্ষা বনের একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, প্রচন্ড গভীর অরণ্য, লম্বা লম্বা গাছ, উষ্ণ আবহাওয়া এবং প্রচুর বৃষ্টিপাত এই ধরনের বনের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং এই গাছগুলো এত ঘন হয়, এত লম্বা হয়, জন্মায় যে বনের মাথায় যে প্রথম বৃষ্টি আসে তার বৃষ্টির ফোঁটাটা প্রথম মাটিতে আসতে প্রায় 10 মিনিট সময় লাগে। তার মানে কতটা উঁচু আর কতটা ঘন অরণ্য। 1 হেক্টর এরকম বর্ষা বনে প্রায় 40-এরও বেশি প্রজাতির উদ্ভিদ দেখতে পাওয়া যায়। পরিসংখ্যান বলছে যে পৃথিবীতে আজ পর্যন্ত জানা প্রায় 2.5 লাখ উদ্ভিদ প্রজাতির মধ্যে প্রায় 1,70,000 প্রজাতির গাছ এই বর্ষা বনগুলোতেই পাওয়া যায়। আবার বর্ষা বনে এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো আর অন্য কোথাও পাওয়া যায় না। সে স্তন্যপায়ী থেকে শুরু করে মাউস, লেমুরের মতো ছোট স্তন্যপায়ীরও এই বর্ষা বনে দেখা মেলে। আবার এই যে আমরা বাড়িতে অ্যাকোয়ারিয়াম রাখি বা বিভিন্ন জায়গাতে কত সুদৃশ্য অ্যাকোয়ারিয়াম দেখতে পাই, সেখানে যে রঙিন মাছগুলো থাকে, এই রঙিন মাছগুলোর অধিকাংশই কিন্তু দক্ষিণ আমেরিকা বা এশিয়ার বর্ষা বনের জলে জন্মায়। এছাড়া পেরুর বর্ষা বনের এক একটা গাছে 50টা প্রজাতির পিঁপড়ের সন্ধান পাওয়া গেছে। কত ধরনের প্রাণী। এই বর্ষা বনকে কেন্দ্র করে পৃথিবীর বায়ুমণ্ডলের অক্সিজেনের উৎপত্তি ঘটে থাকে। বাতাসে যে জলীয় বাষ্প এই গাছগুলো মুক্ত করে সেগুলো খানিকটা স্পঞ্জের মতো, বর্ষা বন হচ্ছে স্পঞ্জের মতো ওগুলোকে ধরে রাখে, জলীয় বাষ্প শুষে নিয়ে তারপর সেগুলোকে ধীরে ধীরে ছাড়তে থাকে। তার ফলে কি নদীতে জলপ্রবাহ কখনো কমে না, যাতে করে বন্যার সম্ভাবনা দেখা দিতে পারে। আর এই বর্ষা বনেই সন্ধান মেলে জীবন বাঁচানো বিভিন্ন ধরনের মারণ রোগের ঔষধ। এছাড়া কিছু বিপন্ন প্রায় প্রজাতিরও দেখা মেলে, যেরকম তাপির, গরিলা, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। এছাড়া সুমাত্রার গন্ডার, বাঘের মতো বিলুপ্ত জীবজন্তুদের বাস হচ্ছে এই ধরনের বর্ষা বন। কিন্তু আজকে এই বর্ষা বনও বিপর্যস্ত। কেন না আমাদের এই বিভিন্ন কাজকর্মের ফলে এই বর্ষা বনও আজকে ধ্বংসের মুখে পড়ে গেছে। তো প্রতি সেকেন্ডে পরিসংখ্যান অনুযায়ী বলা হচ্ছে যে প্রতি সেকেন্ডে প্রায় 1.5 একর বর্ষা বন কাটা হয়ে যাচ্ছে। এরকম হারে যদি বনের পরিমাণ ধ্বংস হতে থাকে, উদ্ভিদকে আমরা কাটতে থাকি, তাহলে কি হবে, আগামী 100 বছরের মধ্যে পৃথিবী থেকে প্রায় সমস্ত বর্ষা বনই নিশ্চিহ্ন হয়ে যাবে, যেটা কিন্তু একটা খুবই আশঙ্কার ব্যাপার। তো আজকে মেনলি আমাজনের বর্ষা বনকে দিয়েই শেষ করলাম এই ভিডিওটা। নেক্সট তোমাদের এবার বনের বিভিন্ন আরও বনের বিভিন্ন অংশ রয়েছে, তো এগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তোমরা আজকে এটা একটা পড়বে, আজকে এই চ্যাপ্টারের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস বললাম। তো নেক্সট ক্লাসে আবার আমরা বনের গুরুত্ব বা কিভাবে বন ধ্বংস হয়ে যাচ্ছে সেই সম্পর্কেও পড়ব। তো যেরকম আমি একটা কোশ্চেন করে থাকি যে সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছেন? সম্মিলিত জাতিপুঞ্জ কোন সালকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছেন? দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার।